আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 44 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ধ্রুব বলল, অদিতিকে বিয়ে করার জন্য সাফার করেছিলাম, ওকে নিজের করার জন্য যেখানে এক প্রকার যুদ্ধ করছিলাম, সেখানে আমরা আগে থেকেই মেরেছিলাম। ও আমার জন্য হালাল ছিল আগে থেকেই। আমি ওকে পেয়ে গেছি যখন আমার বয়স মাত্র 21 বছর। এত বড় কথা তুমি আমার থেকে লুকিয়েছো। আমাকে উত্তর দাও কেন? আই নিড দ্য ফাকিং অ্যান্সার। সৌরভ কিছু বলার আগে ধ্রুব রাগের মাথায় উঠে ফুলের টপ তুলে আছাড় মারলো টেরেসে। সৌরভ চমকে উঠেন। ধ্রুব আবারও চেঁচিয়ে উঠে তারপর বলল, আমাকে পুতুল পেয়েছিলে ইয়ামিন সাহেব। তোফাজ্জল এবার ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। তার গলা শান্ত। উনি বললেন, বসো ধ্রুব, কথা বলবো আমরা। ধ্রুব তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তোফাজ্জলের চোখে কণ্ঠে কিছু একটা ছিল। ধ্রুব আর চুপ করে থাকতে পারলো না। খপ করে চেয়ারে বসে পড়লো, হাত চুলের ভেতর চালিয়ে মাথা নিচু করলো। গভীর শ্বাস নিচ্ছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। সৌরভ ধীরে ধীরে বসলেন। ধ্রুবর দৃষ্টি এখনো নিকাহনামার দিকে। তোফাজ্জল ধীরে ধীরে ধ্রুবর দিকে তাকিয়ে বললেন গম্ভীরভাবে, তখন তোমার বয়স 5 বছর, অদিতি তখন সবে জন্ম। তোমার বাবা মা আমাদের বাড়িতে আসেন অদিতিকে দেখতে। তুমি অদিতির সাথে ভীষণ খেলছিলে সেদিন। কারিশমা ভাবি হুট করে তোমাদের দেখে প্রস্তাব দিয়ে বসলেন উনার মেয়ের সাথে তোমার বিয়ে দেবেন। সময় চাইলেন আমাদের থেকে, যেন আমরা অদিতিকে বিয়ে দেওয়ার আগে তোমার সঙ্গে একবার কথা বলি। সৌরভের সাথে আমার বোঝাপড়া ভালো থাকায় আমি রাজি হই। এসব আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। তোমার শাশুড়ি সেটার কিছুই জানতেন না। ধ্রুব এবার চুপ করে থাকে। তোফাজ্জল আরো বললেন, তারপর কারিশমা ভাবি মারা যান। তোমার মায়ের মারা যাওয়ার আগে থেকে সৌরভের ব্যবসা তখন লস খাচ্ছিল। প্রচুর টাকা দরকার ছিল তার। তৃণা ভাবেছিলেন তোমার মায়ের খালাতো বোন, আর বাচ্চা হবে না কখনো, তাই বিয়ে হচ্ছিল না। ঠিক তখন তোমার মায়ের খালু প্রস্তাব দিয়ে বসেন সৌরভকে। তৃণাকে বিয়ে করলে সৌরভের বিজনেসের পুরো টাকা উনি দিবেন বলে বসেন। সৌরভ তখন একদিকে বিজনেস, আরেকদিকে তার 5 বছরের জেদি বাচ্চা। সব মিলিয়ে পাগল প্রায়। আরো কয়েক মাস অপেক্ষা করলে হয়তো বা না খেয়ে পথে বসে লাগতো। তেমনি ঋণ জমেছিল তার। তাছাড়া তৃণা তোমায় ভীষণ আদর করতো, তাই সৌরভের মনে হয়েছে বোনের সংসারের যত্ন করতে আরেকটা বোনই পারে। তাই না চেয়েও বিয়ে করতে হয়েছে তৃণাকে। ধ্রুব অবাক হয়ে নিজের বাবার দিকে তাকালো। সৌরভ চুপ করে বসে আছেন। তোফাজ্জল আবারও বলা শুরু করলো, তৃণার বাবার বিনিময়ে তোমার বাবা এই পর্যন্ত আজ আসতে পেরেছে। তৃণা ভাবি শুরু থেকেই তোমাকে মায়ের মতো ভালোবেসেছে। তার বাচ্চা ছিল না, তোমাকে নিজের সন্তান মনে করেছিল। কিন্তু তুমি ধীরে ধীরে তার প্রতি রাগ ধরে রাখতে রাখতে একদিন ফুলদানি দিয়ে তৃণা ভাবির মাথা ফাটিয়ে দিয়েছিলে। তখন সৌরভ তৃণার বোঝাপড়ার সংসার ছিল, সে সংসারে ভালোবাসা ছিল না। তুমি এই কাজ করার পর সৌরভ অনেক ভয় পেয়ে যায়। তোমাকে কিছু বলতেই তুমি তাকে যা তা বলে অপমান করো। সৌরভ ধীরে ধীরে বুঝেন তৃণা এ বাড়িতে থাকলে তুমি একদিন তাকে মেরেই ফেলবে। তাই দ্রুত তৃণাকে বদলি করেন আরেক বাড়িতে। তুমি থেকে যাও তোমার বাবার সাথে ইয়ামিন বাড়িতে। ধ্রুব শ্বাস ফেললো। সবকিছু যেন একে একে খুলে যাচ্ছে তার সামনে। তোফাজ্জল বলেন, আমাদের জীবনেও তখন উথাল পাতাল হয়। আমার মেঝু মেয়ে পালিয়ে যায় একটা বখাটে উগ্র ছেলের সাথে। একই ভার্সিটিতে পড়তো ওরা। ওই মেয়ের জন্য গ্রামের মানুষ আমাদের ছিছি করতে শুরু করছিল। আমরা তাই ওই গ্রাম ছেড়ে বহু দূরে গ্রামে চলে আসি। তারপর থেকে আমি গ্রামের নতুন নিয়ম বানাই, যেটা তুমি জানো। তোফাজ্জল একটু চুপ করে যান, তারপর আবারও ধীরে ধীরে বলতে শুরু করেন, তুমি বড় হতে থাকো, ধীরে ধীরে চূড়ান্ত উগ্র বখাটে খারাপ ছেলে হতে শুরু করো। বাপের কথা পরোয়া করতে পারো না। সৌরভ ভয় পেয়ে যান তোমার এসব কাজ দেখে। অদিতি তখন খুব সূত্র। সৌরভের তখন হুট করে সিদ্ধান্ত নিলেন বিয়ে করিয়ে ফেলতে। ধ্রুব ভ্রুকুচকে তাকালো। তোফাজ্জল বললেন, আমি তখন তোমার এসব ব্যবহারে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছিলাম। আমি চাইনি অদিতিকে তোমার সঙ্গে বিয়ে দিতে, তবে সৌরভ রাজি করিয়েছেন আমাকে। তার অনেক কষ্ট হয়েছে সেবার আমাকে রাজি করাতে। ফাহিমাকে লুকিয়ে এতদিন অদিতির স্বাক্ষর নেই নিকাহ নামাতে। অদিতি ছোট, সবে 16 বছর বয়স মাত্র, তাই আমাকে এসব ব্যাপারে প্রশ্ন করিনি। কিন্তু তুমি বড় ছিলে, তোমার স্বাক্ষর নেওয়া সহজ ছিল না। মনে আছে তোমার 21 বছরের বার্থডে একদিন তুমি সৌরভের কাছ থেকে বাইক চেয়েছিলে, বিনিময়ে একটা শর্তে রাজি হয়েছিলে। শর্ত ছিল খালি পেপারে সাইন করা। মনে আছে বোধহয় তোমার? ওই পেপার নিকাহনামার পেপার ছিল। ধ্রুব স্তব্ধ হয়ে যায়, অবাক হয়ে তাকালো সৌরভের দিকে। সৌরভ কেসে উঠে মুখ অন্যদিকে ঘুরান। তোফাজ্জল গভীর শ্বাস নেন, তারপর ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলেন, তারপর কেটে যায় অনেক দিন। সৌরভের কথা মতো অদিতিকে শহরে পাঠায় পড়তে। তোমার অদিতিকে ভালো লাগবে এটা আমরা কেউই আশা করিনি। আমরা ভেবেছিলাম তোমার অদিতির দেখা হোক, একে অপরকে জানো, তারপর নিকাহের কথা তোমাকে বলবো। কিন্তু হয়তো তোমার কাবিনের জোর ছিল, তুমি অদিতির জন্য পাগল হয়ে যাও। পর আমার গ্রামেও গিয়েছিলে, সেদিন আমি তোমাকে দেখি একটা পাগল প্রেমিক আমার সামনে চলচাতুরি করছে আমার মেয়ের হাত চাইবার জন্য, যে হাত সে বহু বছর আগেই পেয়ে গেছে। ধ্রুব বলার চেষ্টা করেন, কিন্তু তোফাজ্জল তাকে থামান। অদিতি পাত্রপক্ষ দেখতে আসা এসব তোমার বাবার প্ল্যান ছিল। তোমার বাবা চেয়েছিলেন তুমি ওনাকে যেন অদিতির কথা বলো, কিন্তু তুমি বলনি। ধ্রুব কিছু বলতে চাই, সুমনের ওই ছবি। তোফাজ্জল হালকা হেসে বললেন, সেটাও তোমার বাবার প্ল্যান। তোমাদের ছবি ওনার কাছে ছিল, তার লুক দিয়ে তোলা। সেটাই সুমনের কাছে পাঠানো হয়। সুমন সেটা আমাকে দেখায়, আমি বের করে দেই তোমাকে। আমরা দুজন কেউই চাইনি তোমাদের বিয়ে হোক ওই সময়। সৌরভ বললেন, এবার তারপর তোমাকে আমি শোনাই আমার আর তোফাজ্জলের বন্ধুত্বের কথা। ভেবেছিলাম তুমি আমাকে তখন বলবে সাহায্যের কথা, তুমি তখন বলনি। তাই তোফাজ্জলের কথা মতো আমরা অদিতিকে আবার বিয়ের প্ল্যান সাজাই। ঠিক তখন তোমার টনক নড়ে আমার কাছে এসে সাহায্যের জন্য। তারপরে কাহিনী তোমার জানা।
ধ্রুব মাথাটা নামিয়ে রেখেছে, কি ভাবছে কে জানে। সৌরভ কিছুটা আতঙ্ক নিয়ে ধ্রুবর বাহুতে হাত রাখলেন, তারপর বললেন, ধ্রুব আমি তোমার ভালো ভেবেছি। ধ্রুব আচমকা রক্তলাল চোখে পাশ ফিরে তাকালো। সৌরভ ভয়ে নিজের হাত গুটিয়ে নিলেন। ধ্রুব দাঁত পিষে বলল, আমি চেয়েছি, আমি বলেছি তোমরা আমার ভালো চাও। আমি ধ্রুব কি মরে যাচ্ছিলাম তোমার ভালো চাওয়ার জন্য? সৌরভ কিছু বলার আগে তোফাজ্জল কিছুটা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি চাইছো? সংসার করার ইচ্ছে সব শোনার পর চলে গেছে। ধ্রুব আহম্মক হয়ে তাকালো তোফাজ্জলের দিকে, তাজ্জব হয়ে বলল, হোয়াট? আমার স্ত্রী, যাকে আমার অজান্তে ছোট বয়সে বিয়ে করেছিলাম, সে আমার বাচ্চার মা এখন? আমি আগেও চাইনি, এখনো তো আরো চাইবো না সেটা। তোফাজ্জল হাসলেন, তারপর বললেন, তাহলে যা হয়েছে মেনে নাও। মনে করো তুমি এতদিন নিজেই এই সত্যটি শোনার জন্য যোগ্য ছিলে না। তুমি ধ্রুব যদি আজ নিজের যোগ্যতায় প্রমাণ না দিতে, তবে ওই ছোটবেলার বিয়ে হয়তো বা আমার ভোলা লাগতো। তাই আমরা কেউই জানাইনি এসব, কারণ আমরা নিজেরাও দ্বিধাতে ছিলাম। ধ্রুব ঢুক গিলে তোফাজ্জলের দিকে চেয়ে নিজের গলার স্বর নরম করার চেষ্টা করে বলল, তাহলে এতদিন কেন জানাননি? আমার বিয়ের আজ প্রায় 1.5 বছর। তোফাজ্জল হাসলেন, সৌরভের দিকে তাকালেন। সৌরভ মৃদু হেসে বললেন, এই ফাইল এতদিন আমার আলমারিতে ছিল, আজ হুট করে লাইব্রেরিতে কিভাবে গেল? কিছু সন্দেহ হচ্ছে না? ধ্রুব ভ্রু কুচকে ফেললো তাৎক্ষণিক। সৌরভ মৃদু হাসেন, ধ্রুবর কাঁধে হাত দিয়ে চাপড় দিয়ে বললেন, যাও, তোমার ঘরের স্ত্রী একা, ওকে টাইম দাও। বাবা হচ্ছ, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে তোমার। শ্বশুরকে আবার দ্বিধাতে ফেলে দিও না, কেমন? ধ্রুব তবুও বসে রইল সেভাবেই। ওর চোখ নিকান আমার দিকে। হুট করে ওর ফোনে মেসেজ আসে। ধ্রুব পকেট থেকে ফোন বের করে দেখে অদিতির মেসেজ। একটা বাবুর ছবি দিয়ে নিচে বলল, আই এম ওয়েটিং। ধ্রুব হঠাৎ মেসেজ দেখে ফেলে নিঃশব্দে। তারপর মাথা তুলে আর চোখের সামনে বসা দুজন মুরব্বীকে দেখতেই কিছুটা অপ্রস্তুত হলো। ওরা দুজনে ভ্রুকুচকে ব্লাসিং করা ধ্রুবকে দেখে যাচ্ছেন। ধ্রুব চোখ নামিয়ে কেসে উঠে বলল, আব্বা আসি আমি। বলেই থতমত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যাবে বলে 2 কদম আগালো। পরপর থেমে গিয়ে পিছিয়ে এসে আবার টেবিলের ওপর থেকে নিকান আমার ফাইল নিল কঠোর মুখ ভঙ্গি করে। দুজনের দিকে রাগান্বিত চোখে চেয়ে বেরিয়ে গেল টেরেস থেকে। ও যেতেই বাকি দুজন হেসে উঠলেন শব্দ করে। আর এদিকে অদিতি বারবার এপাশ ওপাশ ফিরছে। ধ্রুব ওর পাশে শুয়ে আপাতত বাচ্চাদের জন্য কিভাবে ফিডার বানানো লাগে সেটা দেখছে। অদিতি ভীষণ বিরক্ত লাগছে এসব। ধ্রুব হঠাৎ একটা ভিডিও দেখে আগ্রহ নিয়ে সেটা অদিতিকে দেখিয়ে বলল, দেখো না, এ ধরনের ফিডার বাচ্চাদের জন্য ভালো অনেক। অ্যামাজন থেকে অর্ডার দেওয়া লাগবে, এটা দিয়ে দেই। অদিতি যার পর নয় বিরক্ত হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখনও ফোনের দিকে চেয়ে। অদিতি আবার উঠে বসে ধ্রুবর হাত থেকে ফোন টেনে নিয়ে ছুঁড়ে ফেললো সোফার উপর। ধ্রুব আহম্মক হয়ে তাকালো অদিতির দিকে, তারপর বলল, কি হলো? অদিতি ঠুট ফুলিয়ে অভিমান নিয়ে বলল, ফোন না, এখন আমাকে দেখুন। ধ্রুব অদিতিকে আপমদস্তক দেখলো। একটা ঢিলে ম্যাক্সি গায়ে, ফুলো ফুলো পেটটা ঢেকে রাখা, মুখটাই তৈলাক্ত ভাব। এতে কি অসম্ভব মোহনীয় দেখাচ্ছে। ধ্রুব ওকে টেনে আনলো নিজের বাহুতে, নরম গলায় বলল, দেখেছি, পবিত্র লাগছে দেখে। অদিতি ধ্রুবর বাহুতে সেটে গেল এক প্রকার, গায়ের সঙ্গে গা মিশিয়ে শুলো। ধ্রুবর বুকে আঙুল দিয়ে নকশা করতে করতে অস্ফুট স্বরে বলল, শার্টটা খুলুন না। ধ্রুব দুষ্ট হেসে তাকালো অদিতির মুখের দিকে, তারপর বলল, আর ইউ শিওর? পরে লজ্জা পাবে না তো? অদিতি চোখ রাঙাতে ধ্রুব ভয় পাওয়ার ভঙ্গি করে শার্টের নিচে বোতাম খুলতে খুলতে বলল, আরে খুলছি তো, এমন লুক দেওয়ার কি আছে? অদিতি তাকিয়ে রইল। ধ্রুব শার্ট খুলতেই অদিতি ওটা ছুঁড়ে ফেললো মেঝুতে। ধ্রুব ওসব দেখে হাসি খুশি মুখ ওর। অদিতি ধ্রুবর নগ্ন মুখে মুখ ঘষতে ঘষতে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কামনা নিয়ে অস্ফুট স্বরে বলে বসে, হাগ মি স্ট্রংলি প্লিজ। ধ্রুব আলতো করে জড়িয়ে ধরে, পেটে ব্যথা লাগবে তাই। অদিতির ওতে হয় না। ও আরো যেন ঢুকে যেতে চায় ধ্রুবর বুকের ভেতর। বিরক্ত দেখিয়ে বলল, হয়নি, আরো ডিপলি। এবারের যাত্রায় দুষ্টমি ছেড়ে সিরিয়াস হয়ে বলল, তুমি কি চাইছো অদিতি? এসব এখন পসিবল না, বেবির প্রবলেম হবে। অদিতি জেদ দেখিয়ে বলল, হবে না কিছু, আমি চাইছি প্লিজ। ধ্রুব ওর চুলে হাত বুলিয়ে আরো নরম গলায় বলল, রিস্ক নিবে? ওর কিছু হয়ে গেলে আমি সারা জীবন গিল্টি ফিল করবো অদিতি, প্লিজ বুঝো। অদিতি ভ্রু কুচকে তাকালো ধ্রুবর বুক থেকে মাথা তুলে, পরপর ধাক্কা দিয়ে সরিয়ে দিল ধ্রুবকে। রাগ দেখিয়ে বলল, ফাইন, বেবি হওয়ার পর আমার কাছে এলে খবর আছে আপনার, কিছু পাবেন না, আগেই বলে দিলাম। অদিতি কথাটা বলে অবাস ফিরে শুয়ে পড়লো। ধ্রুব পড়ল মহাবিপাকে। অদিতি রাগ করেছে। ওদের মিলমিশ হয়নি আজ প্রায় 9 মাস। ও নিজেকে বহু কষ্টে কন্ট্রোল করে রেখেছে এই মাস। অদিতি খারাপ লাগা যেখানে স্বাভাবিক, ধ্রুবর মাথা ধরে আছে। অদিতির ব্যবহার আজ অনেকটাই ভিন্ন। বিয়ের পর অদিতি আজ অব্দি কখনো এসবে আমন্ত্রণ করেনি। ইশারা ইঙ্গিতে বোঝাতো ধ্রুবকে। আজ কি হয়ে গেল ওর? অবশ্য ডক্টর বলেছে হরমোনাল চেঞ্জ আসে এ সময়ে। ধ্রুব পুরো ব্যাপারটা খটকা লাগে। ও বিছানা থেকে উঠে ফোন নিয়ে বারান্দায় গিয়ে ডক্টর প্রত্যাশা হোসেন তুলিকে কল করে। ধ্রুব বিছানা থেকে উঠতেই দু চোখ বেয়ে জল গড়ায় অদিতির। ধ্রুব ওকে রিজেক্ট করলো। কেন করলো? সব সময় তো ওই হেদিয়ে মরে একটুখানি কাছে আসার জন্য। আর আজ যখন অদিতি নিজে বলল, ও তখন মুখ ফিরিয়ে নিল। অদিতি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। জেদ চাপলো তীক্ষ্ণই ওর মনে। ও উঠে দাঁড়িয়ে দয়ার থেকে নাইটি নিয়ে ওয়াশরুমে গেল। কাছে না এসে যাবেটা কোথায়? আজ কাছে না এলেও সারা রাত তপরাবে, সেই ব্যবস্থাই করবে অদিতি। ধ্রুব ফোনে কথা বলছে। ডক্টর বলেছে এই মুহূর্তের ইন্টিমেন্সি পরবর্তী সময়ে ডেলিভারির জন্য পজিটিভ হবে, করা যেতেই পারে, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। ধ্রুব অদিতির হরমোনাল চেঞ্জের কথা জিজ্ঞেস করতেই তুলি হেসে বললেন, এগুলো হয়ই, হরমোনাল চেঞ্জের কারণে মেন্টালি অনেক চেঞ্জ আসে। আপনার স্ত্রীর মনে হয়তো বা ভয় ঢুকেছে যে আপনি ওকে ছেড়ে দিবেন। সমস্যা নেই, কাছে যান, বুঝান, ঠিক হয়ে যাবে। ধ্রুব নিশ্চিন্ত হয়ে বারান্দা থেকে রুমে আসতেই ওর চোখ ছানা বড়া হয়ে গেল। অদিতি একটা সুন্দর ফিনফিনে নাইটি পরে শুয়ে আছে, উদম ধবধবে পা,
পেট ফুলো, মায়াবী ওই মুখ ধ্রুবকে দুর্বল করে দিল মুহূর্তের মধ্যেই। ম্যাডাম খেপেছে বোঝাই যাচ্ছে, আজ এত সহজে কিছু মিলবে না জানে, কসরত করতে হবে এজন্য। ধ্রুব একটা ঢুক গেলে নিজেকে স্থির করে সামনে এগিয়ে বিছানায় উঠে পড়ল। অদিতি তখন চোখ বুজে পড়ে আছে। ধ্রুব অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরতেই অদিতি ঠান্ডা গলায় বলল, ঘুমাবো আমি, ঠান্ডা লাগছে, এসিটা বাড়িয়ে দিন। ধ্রুব মুখ ভুতা করে হাত বাড়িয়ে এসির টেম্পারেচার বাড়িয়ে দিয়ে আবার অদিতির পেছন থেকে জড়িয়ে ধরলো। খাড়ে চুমু খেতেই অদিতির পক্ষ থেকে কোনো সাড়া পেল না। অন্যবার হলেও হাত খামচে ধরে একাকার করে ফেলে, আজ তেমন কিছুই করলো না। ধ্রুব অদিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অদিতি অভাবে রোবটের মতো পড়ে রইল, তাকিয়ে আছে ওর চোখ দুটো। ধ্রুবর পেটে চাদর দিয়ে ঢেকে কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বেবি এসব দেখলে সমস্যা হবে, তাই চাদর দিয়ে ওর চোখ ঢেকে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। তো আর এই গল্পের মাত্র একটা পার্টই বাকি আছে, ইনশাল্লাহ কালকে হয়তো নতুন গল্প আসবে। তো আশা করছি আপনাদের কাছে সেটাও ভালো লাগবে। তো আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে। আল্লাহ হাফেজ।